Hello everyone, welcome to my channel. আমার নাম সুদেব কুমার সাহা and I am currently pursuing chemical engineering at Jadavpur University. So আমার সাথে আজকে আমার নিজের প্রিপারেশনের সময় সবথেকে ক্লোজ ফ্রেন্ড আছে অঙ্কুর মাইতি. He is currently হ্যালো pursuing yes, so he is currently pursuing metallurgy from IIT শিবপুর. So অঙ্কুর আমি চাইবো যে তুই একটু নিজের ইন্ট্রোডাকশন দে. হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অঙ্কুর মাইতি. I am from the Department of Metallurgy and Materials Engineering from Indian Institute of Engineering Science and Technology, Shibpur. আচ্ছা, তো মানে আমি যদি একদম প্রথমের দিকে যাই অঙ্কুর, তো প্রথমে হ্যাঁ, জানতে চাইবো যে তোর জেই মেন্সে, আমি তো জানি মানে অডিয়েন্সের জন্য বলবো যে তোর জেই মেন্সে ডাব্লিউবি জেই মানে এগুলোতে মোটামুটি তোর কিরম কি ছিল? দেখ প্রথম কথা যদি বলি, আমি যদি ফ্রেশার হিসেবে একজন ক্যান্ডিডেট রিপ্রেজেন্ট করি, তাহলে আমি খুবই উইক স্টুডেন্ট ছিলাম। হুম মানে খুবই উইক স্টুডেন্ট। বেসিক্যালি বলতে পারিস, আমার জেই মেন্স যেটা আমি সবচেয়ে প্রথম অ্যাটেম্প দিয়েছিলাম হুম 2024, সেখানে আমার ছিল প্রায় 79 পার্সেন্টাইলের কাছাকাছি। হ্যাঁ, তো আমারও আমি ওরকম। এপ্রিল অ্যাটেম্পটে, হ্যাঁ, ডাইরেক্ট এপ্রিল অ্যাটেম্প দিয়েছিলাম, কারণ জানুয়ারি অ্যাটেম্পটে আমার অতটা ভালো প্রিপারেশন থাকেনি। তো ডাইরেক্ট এপ্রিল অ্যাটেম্পটে আমি দিয়েছিলাম। তো সেখানে খুবই বাজে রকম পার্সেন্টাইল আছে। তো আমি ডিমোটিভেট ফিল করি না, কারণ আমি জানি যে একটা বছর ড্রপ নেওয়া যেতেই পারে। আর ডাব্লিউবিজিআই তে এসেছিল আমার 38,000, 38,500 র্যাঙ্ক। হ্যাঁ, আচ্ছা। ডাব্লিউবিজিআই তে আমার 38,500 এসেছিল। তো ড্রপ নিলাম, মোশনে ভর্তি হয়েছিলাম। হুম। বেশ ঠিকঠাকই চলছিল। এবারে যেমন যেমন সবাই এক্সপেক্ট করে যে স্মুথলি চলবে, সেরকম তো আর হবে না। আপস হ্যাঁ। এন্ড ডাউনস প্রচুর ছিল। হুম হুম। তো আলটিমেটলি আমার জানুয়ারি অ্যাটেম্প, যেটা 2025, সেটাও খুব একটা ভালো যায়নি। সেটা শ্রীদীপ খুবই ভালো করে হ্যাঁ জানে। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে আমরা সেটা ডেপথে আরো কথা বলবো সেটা পরে। হ্যাঁ। তো আলটিমেটলি আমার এসেছিল, যেটার জন্য আমি আইআইএসটি শিবপুরে চান্স পেয়েছি, 97.5 পার্সেন্টাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ। ঠিক আছে, তো এবার দেখ তুই যেহেতু বললি যে আমি তো জানি, তাও মানে তুই যেহেতু বললি যে তুই টুয়েলথের সঙ্গে যখন দিয়েছিলি তুই একটা উইক স্টুডেন্ট ছিলি, তো ইলেভেন হুম হুম টুয়েলথে হুম। তোর মোটামুটি প্রিপারেশন কিরকম ছিল? বোর্ড ওরিয়েন্টেড ছিল নাকি যেই জন্য একটু পড়তি, নাকি একদমই পুরোটাই বোর্ডে ফোকাস ছিল? হ্যাঁ, আমি যেখান থেকে বিলং করি, সেখানে পুরো বোর্ডস এর উপর ফোকাস দেওয়া হয়। হুম। সুতরাং যেই জন্য যে পার্সোনালি কোনো কোচিং এ ভর্তি হয়ে সেখান থেকে প্রিপারেশন করব, সেরকমটা কিন্তু একদমই থাকেনি। একদম তো একদম, হ্যাঁ। টুকিটাকি হ্যাঁ, তো টুকিটাকি অনলাইনে যতটুকু হয়েছে ততটুকুই জাস্ট। যেমন আমি পড়তাম ফিজিক্স ওয়ালাতে, তো ওখান থেকে আমি মানে যে যতটুকু পেরেছি করেছি আর কি। সেটা তো এনাফ নয় অবভিয়াসলি। অফকোর্স, আমি হ্যাঁ। ফুল ফোকাস ছিল আমার বোর্ডস এর উপর। আচ্ছা, তো তো বোর্ডে কিরকম মোটামুটি হুম। মার্কস ছিল, পার্সেন্টেজ কিরকম ছিল? হ্যাঁ, বোর্ডসে ইলেভেন্থে আমার 94% ছিল, আর টুয়েলভে আমার 93.8। মানে ইট ইজ লাইক মানে তোর বোর্ড লেভেলে খুব ভালো প্রিপারেশন ছিল, বাট হ্যাঁ, তাও তোর ইয়েস জেইতে ইয়েস। গিয়ে তোর ওরকম 80 পার্সেন্টাইল মতো এলো রাফলি। মানে বোর্ডে হুম কেউ হুম যদি হুম। খুব ভালোও করে, তাও ইট ইজ ভেরি আনলাইকলি যে মানে তার মানে কোনো গ্যারান্টি দিয়ে বলা যায় না যে সে জেই মেন্সেও ভালো করবে, বা জেই মেন্স বা বাকি একদম একদম পরীক্ষাগুলোতেও একদম। ভালো করবে। মানে তো যারা আজকে একদম এই একদম। ভিডিওটা দেখছে তাদের জন্য বলছি, কেউ যদি ভাবে যে আমি শুধু বোর্ড দিয়ে পড়বো তারপর যেই বার করবো, বোর্ড আর যেই এর মধ্যে যে লেভেল গ্যাপটা থাকে, মেনলি ম্যাথসে, ফিজিক্স কেমিস্ট্রি মিনি তাও মেনে নি যে হুম কেউ আজকে 30-40 হুম। নাম্বার তাও করে আসতে পারে বোর্ডের সঙ্গে প্রিপারেশন নিয়ে, কিন্তু ম্যাথসের একদম। যে গ্যাপটা থাকে সেটা আজকে হিউজ, মানে হিউজ মানে প্রচুর বেশি। তো বোর্ডদের প্রচুর, সঙ্গে তোর এমনকি ম্যাথস, বোর্ডসে ম্যাথস ম্যাথ তুই রিপিটেডলি প্র্যাকটিস করতে থাকলে তোর হয়ে যাবে। কিন্তু তুই এখানে যেই মেন্সের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে র্যাপিড রিভিশন তো দরকার, হুম। দরকারই র্যাপিড প্র্যাকটিসও দরকার, কিন্তু তার সাথে স্পিড সলভিংও দরকার, যেইটা বোর্ডসের এক্স্যাক্টলি স্টুডেন্ট ল্যাক করে যায়, প্রচুর ভাবে এক্স্যাক্টলি ল্যাক করে। এক্স্যাক্টলি। কিন্তু বোর্ডস এর মানে বেঙ্গল বোর্ডস এর বা আইসিএসসি যে কোনো বোর্ডস এর তুই ছেলেদেরকে উঠিয়ে একটা ম্যাথস এর পেপার যেই মেন্সে তুই দিয়ে দে, আর মানে আনলিমিটেড সময় দে, তারা কিন্তু অনায়াসে করে দিবে। কিন্তু ওই টাইমে 3 ঘন্টা টাইমের মধ্যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ম্যানেজ করে মানে র্যাপিড সলিউশন করা বিরাট ক্রিটিক্যাল হয়ে যায়, বিরাট। তাই সবাই মানে হয়ে ওঠে না সবারই জন্য। একদম একদম, মানে এইগুলো তো একদম মানে হুম পারফেক্টই কথা। আচ্ছা, তো তো হুম। এবার যখন তোর বোর্ডসটা গেল, তো 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 যখন তুই যে ড্রপ হ্যাঁ। নিবি বলছিলি, অনেকের হয় যে ড্রপ নিতে গিয়ে অনেকে খুব ডিমোটিভেট করে যে ড্রপ নিস না, ড্রপ ইয়ার নষ্ট হয়ে যাবে। সেটা তো স্পেসিফিক রিজন তো থাকতে পারে, কারণ আমরা দেখেছি যে হুম। স্টুডেন্টদের আমাদের সামনে ড্রপ নিতে, আমাদের জন্য হয়তো জিনিসটা ওয়ার্কআউট করে গেছে, অনেকের ক্ষেত্রেই করেনি, অনেকের হয়তো আগের ইয়ার থেকে খারাপ হয়েছে, আবার অনেকের হয়তো সেরকম কিছু ইমপ্রুভও হয়নি।
তো এরকম কেসেস আছে, হুম। তো সেই সময় তোকে কি কেউ কিছু বলেছিল? আর সেটা যদি কেউ তোকে বলে থাকে তাহলে তোর সেটাতে রেসপন্স কিরম ছিল? দেখ, পার্সোনালি আমার ঘরের লোক খুবই সাপোর্টিভ ছিল। হুম। আমার বাড়িতে মানে দেখেছিল যে রেজাল্টটা আশানুরূপ হয়নি, তো হুম। আমাকে সাপোর্ট করেছিল যে ঠিক আছে, হয়নি তো এবারে প্লেন বিএসসি তো পরের একটা জেনারেল লাইনে পড়া, তো সেটা একটা পরের প্ল্যান বি টাইপ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ফার্স্টলি তোকে মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং এর দিকে করতে হবে। বেসিক্যালি আমি তো ইঞ্জিনিয়ারিং মানে ফিল্ডে যাওয়ার জন্যই রেডি ছিলাম। তাই হুম। আমি ঘরের লোককে জানিয়েছিলাম যে আমি আরেকটা বছর দেখতে চাই, কারণ আচ্ছা। এটাই লাস্ট বছর যেখানে আমি যেই মেন্স প্লাস অ্যাডভান্স দিতে পারবো। হুম। তো বাড়ির লোক বলেছিল যে ঠিক আছে, না দেখার কিছু নেই, ড্রপ দিতেই পারিস তুই, যেহেতু তুই ফুল ফোকাস ছিলি বোর্ডের উপর, আর বোর্ডসেও তোর ভালোই মার্কস এসেছে। হ্যাঁ, তো হ্যাঁ। ঠিক আছে, তুই দিতে পারিস ড্রপ। তো সাপোর্ট করেছিল, ফুল খুব সাপোর্ট করেছিল বাড়ির লোক। বাড়ির লোক তো না করেছিল, বাড়ির লোক দেখবি হ্যাঁ। আজকে মোস্টলি যে কটা ড্রপারই সাকসেসফুল হয়, আমি বলবো যে আজকে নিজের প্রিপারেশনের হয়তো 30-40%ই থাকে, বাকি বাড়ির লোকের হুম। সাপোর্ট, টিচারদের সাপোর্ট, এগুলোই ম্যাটার করে যায়। আজকে যে আমার আর তোর যে হুম। 96-97% এসছে, এটা হয়তো এতটা এসছেও হয়তো বাড়ির লোকের সাপোর্ট, টিচারদের সাপোর্টের জন্য। আবার যে 99টা একদম আসেনি, একদম। এটা হয়তো আরো হয়তো বেটার সাপোর্ট পেলে, আরো হয়তো বেটার টিচার পেলে হয়তো সেটাও আসতে পারতো। তো হয়ে যেত, হয়ে যেত। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো তো তারপরে তুই যে ড্রপটা নিলি, ড্রপ ইয়ারে তুই হুম। মোটামুটি প্রিপারেশন কি ফলো করেছিলি? মানে একটা স্টুডেন্ট যদি এখন নেক্সট ইয়ার, এখন যে যেই মেন্স আসছে, যারা এখন যেই মেন্স আছে তাদেরকে আমি বলি যে এপ্রিল অ্যাটেম্পটেই ভালো করে ফোকাস করো। বাট তারপরেও যারা মোটামুটি ডিসাইড করে নিচ্ছে, যারা তো বোর্ড দিয়ে এতদিন ধরে প্রিপারেশন করেছে, এখন থেকে পড়ে তো হুম। আর যেই মেন্স বার করা যাবে না। তো তাদের না, জন্য একটা একদম না, ড্রপ একদম না। ইয়ারের কি বলে স্ট্র্যাটেজি কি থাকতে পারে, বা ড্রপ ইয়ারের রোড ম্যাপ কি থাকতে পারে, যেটা তুই ফলো করেছিলি? বেসিক্যালি ড্রপ ইয়ার মানে আমাদের কাছে পুরো এক বছর কিন্তু নেই, হুম। আছে হার্ডলি 7 থেকে 8 মাস আছে হার্ডলি। তো একদম। সেইখানে ডিপেন্ডিং অন দাঁড়িয়ে কে কখন যদি প্রিপারেশন শুরু করছে। একদম একদম, আর খুব আর্লি প্রিপারেশন শুরু করতে হবে। মানে এপ্রিল মে, যদি যদি কোনো ক্যান্ডিডেট ভাবে যে আমার রেজাল্ট বেরোনোর পরে আমি প্রিপারেশন শুরু করব, হুম। বোর্ডস এর রেজাল্ট বেরোনোর পরে, তাহলে হুম। সেটা কিন্তু খুবই একটা খারাপ বিষয় হয়ে যাবে। সেইখান থেকে মানে উঠে দাঁড়ানো একটু ক্রিটিক্যাল হয়ে যাবে বলতে গেলে। হুম। তো আমি বলবো যে এপ্রিল মাস, যেখানে রেজাল্ট মানে এক্সাম এন্ড হয় আর কি, মার্চ এপ্রিলেই এন্ড হয়, তো এপ্রিল মাস থেকে একজন ড্রপ স্টার্ট করলো। তো টার্গেটটাকে রাখতে হবে যে নভেম্বরের মধ্যে যেমন 80 to 85% সিলেবাস কভার হয়ে যায়। একদম। 80 to 85%। এবং এইটা মনের মধ্যে রাখতে হবে যে আমি 80 to 85% যেই সিলেবাসটা কভার করেছি, সেটাতে যেমন সেটাতে আমার পুরো একদম কনফিডেন্স আছে যে আমি যেটাই দিবে আমাকে পরীক্ষায়, আমি সেটাই সলভ করে আসতে পারবো। এমন নয় যে আমি আয়নিক ইকুইলিব্রিয়াম পড়েছি, অথচ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দিলে কোশ্চেন চলে আসলে আমি করতে পারবো না, এরকম ভাবলে হবে না। তো হুম। মানে ফুল একদম ইকুইলিব্রিয়াম মানে সেটা আয়নিক প্লাস কেমিক্যাল দুটো মিলিয়েই হবে। তো ফুল প্রিপারেশন থাকতে হবে। ম্যাথসেও সেম, প্রচুর প্র্যাকটিস করতে হবে ম্যাথসে, কারণ হুম। ম্যাথস এমন একটা সাবজেক্ট যেখানে মানে কোনো যদি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট 40 to 45 50 মার্কস নিয়ে চলে আসতে পারে, তাহলে তার 95 পার্সেন্টাইলের উপরে হয়ে যাবে ম্যাথস থেকে বল, খুব শুধুমাত্র খারাপ কেস ম্যাথসে। হলে ওই 95%টা হবে। তাহলে মোটামুটি যদি একটা ভালো কেস হবে। হয়, আমার যেরকম 36 মার্কস ছিল এপ্রিল অ্যাটেম্পটে, আমার সেটাতে ম্যাথসে হুম। 95.6 মতো ছিল, আমারটাতে হাই স্কোরিং শিফট গেছিল, আমার তো জানিস সব কটাই হাই স্কোরিং হ্যাঁ। শিফট, যাই হোক। হুম হুম তো জানি। এবার ও ওই হুম। মানে, তো ওটাই বলছি, মোটামুটি ম্যাথসে কেউ যদি একটা মডারেট শিফটে যদি কেউ 40-45 আনে, মোস্ট লাইকলি তার 98 to 99 হ্যাঁ। পার্সেন্টাইল হয়ে যায়। আর ইজি শিফটে হলে ওটা গিয়ে তোর একদম নাইনটি একদম। সেভেন পার্সেন্টাইল মতো হয়ে যায় রাফলি। হুম। তো মানে আর বাকি রইলো ফিজিক্স কেমিস্ট্রি। ফিজিক্সে আমি যে বছর প্রিপারেশন করেছিলাম তার আগের বছর, জাস্ট 2024, হুম। সেই বছর তুইও তো জানিস যে কেমন একদম ডাইরেক্ট কোশ্চেন এসেছিল, যার জন্য হুম। কাট অফ হাই গিয়েছিল, ডাইরেক্ট কোশ্চেন, হুম। ফর্মুলা বেস ডাইরেক্ট কোশ্চেন, কিন্তু তারপর আমাদের বেলায় সেবারে আসেনি। আমাদের অপশনও আমাদের ছিল, আমার সেই বেলায়, যে ওই 10টা কোয়েশ্চেনের মধ্যে যে কোনো হ্যাঁ, 5টা করতে হবে নিউমেরিক্যালে। 10টা। আমাদের হুম। বেলায় সেটা 75টা নিউমেরিক্যাল কোয়েশ্চেন করে আমাদের দিল, বেলায় ওটাও থাকেনি। অনেকটা এফেক্ট করলো। হ্যাঁ, এফেক্ট করে গিয়েছিল। তো ওই সব মিলিয়ে আর কি। আর কেমিস্ট্রিতে তো একদম মানে অর্গানিক পার্ট, একদম মানে কি বলা যেতে পারে, ওটাকে ক্রাস্ট করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, যাতে অর্গানিক থেকে কোশ্চেন এলে একটাও না ছাড়া যায়। একটাও না, অর্গানিকটাও ওই ওইখানে ভ্রান্তি মোস্ট, করা যাবে না। অর্গানিক অনেকটা টিচারের উপর ডিপেন্ডেন্ট বল, কারণ আমরা যে টিচারের থেকে পড়েছিলাম ডিপেন্ডেন্ট সেই অবভিয়াসলি। টিচারটা খুব ভালো পড়িয়েছিল। নাম বলতে কোনো আজকে প্রবলেম নেই, বাই নাম গোড আজকে, লেভেল টিচার। হ্যাঁ, অঙ্কুর স্যার, গোড মানে লেভেল। ওই স্যারের নাম অঙ্কুর হোয়াট এভার। হুম। তো অঙ্কুর স্যার এখন হুম। পিডাব্লিউ তে আছে। আমরা তার থেকেই হুম। পড়েছি, অ্যান্ড হি ইজ আ ভেরি গুড টিচার, ভেরি আন্ডার রেটেড টিচার, হয়তো কমিউনিটিতে খুব কম জনই নাম জানে, বাট হি টিচার্স ভেরি ওয়েল। ঠিক আছে।
মানে হুম ওই স্যারের থেকে আমি বলবো যে আমি যেটুকু অর্গানিক জানি, আমি এখন অব্দি যেটুকু মনে রেখেছি অনেকটাই ভুলে গেছি, কিন্তু যতটা মনে আছে ততটা আমি ওই স্যারের থেকেই শিখেছি। হ্যাঁ, তো হুম। অঙ্কুর কন্টিনিউ। হ্যাঁ, তো অর্গানিক পার্ট তো একদম ছাড়া চলবে না। ফিজিক্যালও নিউমেরিক্যাল বেসড কোশ্চেন আছে, কিন্তু ফিজিক্যালে যেটা প্রবলেম সেটা হচ্ছে কনসেপচুয়াল যদি ক্ল্যারিটি না থাকে হুম তাহলে কিন্তু একদম ফিজিক্যালকে ট্যাকেল করা যাবে না। হুম হুম তো মেনলি ফিজিক্যালের উপর ফোকাস করতে গেলে কনসেপ্টের উপর ফোকাস করতে হবে। হুম। এই নয় যে কোনো শর্ট ট্রিক্স মুখস্থ করে নিলাম, সেইটাই পরীক্ষায় আসবে, সেটাতেই আমি করব, না এলে আমি সেটা পারবো না, সেটাই। তো সেটা চলবে না। ফিজিক্যাল একদম মানে রপ্ত করতে হবে কনসেপ্টটাকে, অনলি কনসেপ্ট। আর ইনঅর্গানিকে আমিও উইক ছিলাম, সেটা আমি জানি। ইনঅর্গানিকে উইক তো ছিলাম, কিন্তু এরকম বলবো না যে ইনঅর্গানিক আমি পুরোটা ছেড়ে দিয়ে গিয়েছিলাম। ইনঅর্গানিক পড়তে হবে, ব্লক কেমিস্ট্রি খুব ভালো করে পড়তে হবে। তো মানে যেই যেই টপিক গুলো ছেড়ে যাব সেইগুলো একদম টোটালি ছেড়ে যাব। যে এটা ভাববো না যে যাতে আমি এগুলো ছেড়ে গেলাম, এটা থেকে কোশ্চেন চলে এলে কি করব, সেরকম করলে তো আমি যেটা পড়ে এসেছি সেটাও অবভিয়াসলি আমি ভুলে যাবো। হুম হ্যাঁ, যেমন সল্ট অ্যানালাইসিস একটা চ্যাপ্টার আছে, হুম। সেই চ্যাপ্টারটা সেটা আমি পার্সোনালি ছেড়েই গিয়েছিলাম, কারণ ওটা থেকে কোশ্চেন এলে আমি মানে ট্যাকেল করতেই পারতাম না, অনেক কিছু ছিল কোশ্চেন পুরোটাই তো মুখস্থ না, ওটা খালি সিলেবাসটার মধ্যে। কনসেপচুয়াল তো কিছুই নেই। পুরো মুখস্থ। তাও তো ওটা ইনঅর্গানিকেও যেমন ওইটা কিছু কনসেপচুয়াল চ্যাপ্টার তো ভালোই আছে, যেমন ওই মেনলি ওই তিনটে হুম চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং, কোঅর্ডিনেশন, হুম কম্পাউন্ড, পিরিয়ডিক টেবিল, এই তিনটে তো বলতে গেলে কনসেপচুয়াল। পিরিয়ডিক টেবিল। হ্যাঁ হ্যাঁ, এই তিনটে তো মাস্ট হুম একদম। একটা 97 98 এর কাছাকাছি যারা পাবে তাদের জন্য মাস্ট হুম। স্কোরিং চ্যাপ্টার একদম, একদম একদম। করতেই হবে। আচ্ছা, তো মোটামুটি তুই এবার বল যে তুই কোন কোন টিচার ফলো করেছিলি স্পেসিফিক্যালি ফর ম্যাথস, ফর ফিজিক্স, আর ফর আর তুই যেই তুই তোর কোচিং এরটাও বলতে পারিস যে আমরা কোচিং মাঝখানে কিরম ভাবে ছেড়ে দিয়ে অন্য জায়গায় শিফট করে পড়েছিলাম, সেটাও একটু হুম শেয়ার কর। হ্যাঁ, তো ফিজিক্সের জন্য তো আমি প্রথমে এনকেসি স্যারের কাছ থেকে পড়তাম, কিন্তু সেখানে অনেকটা স্লো চলছিল সিলেবাস। হুম। তো সেখান থেকে আমরা ছেড়ে দিয়ে অমিত বিজারনিয়া স্যার কম্পিটিশনে পড়ান যে, এবিজে স্যার, ইয়েস। তো এবিজে স্যারের থেকে কন্টিনিউ করি। খুব সুন্দর কনসেপ্ট বোঝাতেন এবং খুবই সুন্দর। আর কনসেপ্ট ক্লিয়ারের জন্য এবিজে স্যার ছিলেন। হুম। আর কোশ্চেন প্র্যাকটিসের জন্য মোহিত গোয়েঙ্কা স্যার, গড লেভেল একদম, গড লেভেল ভাই, রেসপেক্ট স্যারের জন্য, রেসপেক্ট ভাই। তিনি না মানে প্রবলেম সিট যেগুলো দিয়েছিলেন সেগুলোই সলভ করেছিলাম পুরো একদম। তাছাড়াও বই তো প্রেফার করেইছিলাম। তো বাট ফিজিক্স মোস্টলি গেল। লাস্ট অব্দি গিয়ে ওই কেম বই আর করা যায় না, ও লাস্ট অব্দি ওই পিওয়াই কিউজ আর ক্লাস ক্লাস নোটস এর কোয়েশ্চেন, তার থেকে বেশি আর লাস্ট অব্দি সময় হয় না, ড্রপারের কাছে সময় হয় না। একজন যে 1 2 বছর ধরে হুম হুম প্রিপারেশন করছে তার কাছে হয়তো সময় হতেও পারে যে সে মানে মানে একটা বই করলো এক্সট্রা, কিন্তু ড্রপার থেকে তো খুব লিমিটেড টাইম, না তার মধ্যেই তাদেরকে ম্যাক্সিমামটা বার করতে হবে। একদম একদম। আর কেমিস্ট্রির জন্য অর্গানিক পার্টের জন্য ছিল অঙ্কুর গুপ্তা স্যার, যিনি এখন ফিজিক্স পড়াতে আছে। হুম। আহ ইনঅর্গানিকের জন্য ছিল জেএইচ স্যার, আর অর্গানিকের জন্য জেএইচ স্যারই ছিলেন। অর্গানিক তো তো বললি, ফিজিক্যাল জেএইচ, ফিজিক্যাল ফিজিক্যাল। হ্যাঁ ফিজিক্যালের জন্য জেএইচ স্যারই ছিলেন, কিন্তু কিন্তু আমরা দুজনেই মাঝখানে মানে প্রিপারেশনের মাঝখানে ছেড়ে দিয়েছিলাম ফিজিক্যাল জেএইচ স্যারের থেকে করা। হুম। আর ম্যাথস জিবি স্যার। ম্যাথস। জিবি স্যার, হ্যাঁ একদম, জিবি স্যার। আমি ইভেন আমার যে স্টুডেন্টরা আছে যারা এখন আমার আন্ডারে পড়ে, তারাও যখন বলে যে হুম ম্যাথস করতে কভার করবো যাই না, আমার কাছে এখনো টেলিগ্রামে ওই জিবি স্যারের আপনি কাকসার টাইমের লেকচার্স হ্যাঁ গুলো আছে। আমি তাদেরকে পুরো হ্যাঁ। ওই একটা লিঙ্ক দিয়ে দিই, তারা ওটা থেকে পড়ে নেয়। কারণ আমি বলবো তার থেকে আচ্ছা, বেটার কন্টেন্ট আর কিছুই নেই। কারণ জিবি স্যার যেটা একদম পড়ায় একদম। মেনলি ক্যালকুলাসটা, আর ক্যালকুলাস কতটা হাই ওয়েটেজ রাখে আমরা জানি। তো ক্যালকুলাসের কোর হুম কনসেপ্ট গুলোকে জিবি স্যার আজকে এত ভালো মানে ক্রিস্টাল ক্লিয়ার করে দেয়। আর এতগুলো কোয়েশ্চেন সলভিং করে ম্যাথসে, তো ইটস নট অ্যাবাউট থিওরি। যে আজকে তোকে তো হুম টিচার যদি আজকে ক্লাসে পার ক্লাসে 30 থেকে 40টা কোয়েশ্চেন না করায়, তাহলে আমি বলবো সেই স্যারের কাছে পড়াটা ওয়ার্থিটই না। কারণ সেই স্যার তোকে শুধু একদম ওরকম মন রাখার জন্য পড়াচ্ছে নাকি জাস্ট ওরকম একদম। মানে মানে অ্যাকচুয়াল এক্সাম ক্র্যাক করার জন্য পড়াচ্ছে। তো হুম। মোটামুটি তুই সে তুই তোকে জাস্ট বল বল। মোটিভেশন জাস্ট তোকে দিবে যে তুমি পারছো বলে, হুম। কিন্তু অ্যাকচুয়াল যিনি পড়াবেন তিনি তোকে ডিমোটিভেটও করবে, যে তুমি পারছো না, এই কনসেপ্ট গুলোতে তুমি ল্যাগ করছো, এগুলো পড়তে হবে হার্ড তোমাকে। হার্ড কোয়েশ্চেন্স করাবে। হার্ড কোশ্চেন করাবেন। ওটাই। তো মোস্টলি সেটাই। আমি একবার সামারাইজ করে দিচ্ছি, তুই বললি ম্যাথসের জন্য জিবি স্যার, ফিজিক্সের জন্য হুম শুরুর দিকে এনকেসি স্যারের সাথে থেকে শুরু করেছিলি, আর একটা স্যার ছিল নাম হুম। ভুলে যাচ্ছি, শান্তনু স্যার। তো ওই শান্তনু স্যার। মানে এই দুজনের থেকে হ্যাঁ। মানে আমরা দুজনেই শুরুতে শুরু করেছিলাম, তারপরের দিকে আর গিয়ে আমাদের এটা ম্যাচ করেনি বলে হয়তো বুঝতেও পারিনি, কিছুটা পেসও ম্যাচ করেনি, সেই কারণে আমরা এবিজে হুম। স্যারের কাছে শিফট করে গেছিলাম। আর কেমিস্ট্রির শিফট জন্য একদম। অর্গানিক হচ্ছে অঙ্কুর গুপ্তা স্যার,
আর ফিজিক্যাল হুম ইনঅর্গানিক হচ্ছে জেইচ স্যার, আর তাও এই ফিজিক্যাল হুম। ইনঅর্গানিকে ম্যাক্সিমামটা সেলফ স্টাডিও আছে। সেলফ স্টাডি আছে অবভিয়াসলি। হুম। আচ্ছা, তো এবার বল এত কিছু প্রিপারেশনের পরে তো যেই মেন্সে গিয়ে কত পার্সেন্টাইল এসেছিল? ফার্স্ট অ্যাটেম্পটে 89%। আচ্ছা, তো তোর কি মনে হয় যে তুই ফার্স্ট অ্যাটেম্পটে। তুই হঠাৎ করে তো এত কি ভুল হলো যে তুই আজকে মানে একটা 97 পার্সেন্টাইল পাওয়ার যাকে যে পোটেনশিয়াল আছে, সে আজকে 89ই কেন হুম। পেলো, মানে হঠাৎ করে এতটা কেন কমে গেল? তো প্রথম কথা, আমার এক্সাম যে দিনটাই ছিল, হুম 29, 29 জানুয়ারি, হুম ফার্স্ট শিফট, সেই দিনটা আমার খুবই বাজে গিয়েছিল, খুবই বাজে। হুম একদম মানে খুবই বাজে বলতে, আমার বাড়ি বাঁকুড়াতে, হুম তো আমার সিট পড়ে কলকাতায়। হুম। মানে তার আগের দিনে আমাকে আসতে হয়েছিল বাড়ি থেকে, আচ্ছা। এখানে এসেছিলাম। তো এখান থেকেই পরীক্ষা দিয়েছিলাম, হ্যাঁ। রিলেটিভের বাড়ি থেকে। তো ওই দিনটা আর কি, এতটা যে জার্নি গেছে, হুম। একটা মেন্টালি একটা এফেক্ট করে গেছে, এতটা আনকমফোর্টেবল জার্নির লাগছিল পর। এক্সামের সময় যে অতটা। আনকমফোর্টেবল। হ্যাঁ। হুম। একদম। তারপরে একটা এক্সাম এক্সাম স্ট্রেস, একটা প্যানিক, ওইসবের জন্য আমার খুবই একদম ফার্স্ট অ্যাটেম্পটা পুরো বেকার গিয়েছিল। কিন্তু এইটা যদি কেউ ভেবে নেয় যে 89 পার্সেন্টাইল ছিল, তো এর থেকে কামব্যাক করা যাবে না, আর যদি এটাও ভাবে না আমি উইক স্টুডেন্ট ছিলাম তার জন্য 89 পার্সেন্টাইল ছিল, এটা ভুল কথা। হুম কারণ আমার প্রিপারেশন আপ টু 98, 97 পার্সেন্টাইলের মতো ছিল, কিন্তু আমার এক্সাম ডে খারাপ গিয়েছিল, হুম। খুবই খারাপ গিয়েছিল এক্সাম ডে, তার জন্য আমার 89 পার্সেন্টাইল এসেছিল। অন্য কোনো কারণ নেই। না আমি মানে কোনো গাফিলতি করেছি আমার প্রিপারেশনের সময়, এসব কিচ্ছু না, আমি পড়েছি, জাস্ট একদম ফিজিক্স একদম, সেটা এই তো জানি আমি আমি তো কেমন আমরা তো পড়েছিলাম, কিন্তু একসাথেই আসেনি পড়তাম, সেটা। হ্যাঁ। হুম। হ্যাঁ। আচ্ছা, তো একটা কথা তো বল, ওর তোর এই জন্যই আর যখন কি। 89 পার্সেন্টাইলটা এলো, এখন তুই যখন একটা ভালো মার্কস পেয়ে গেছিস, তুই এখন একটা কনফিডেন্ট ভাবে একটা কথা বলতে হুম পারছিস যে আমি আমার প্রিপারেশন ওরকম ছিল। বাট যখন তোর 89 পার্সেন্টাইলটা এলো, তখন হুম। তোর নিজের ওপর ডাউট হয়নি যে আমার কি আদৌ প্রিপারেশনটা কি প্রপার একদম একটা একদম। মানে একটা প্রপার পার্সেন্টাইল যে ভালো আনবে তার মতো আছে কি নেই? তো সেইখান থেকে তুই এই সেলফ ডাউট থেকে উঠে এসে তুই কিভাবে কি স্টেপস নিলি যে হুম তোর পার্সেন্টাইলটা আজকে 89 থেকে 97-এ চলে গেল? হুম। তো প্রথম কথা, আমার খুবই ডাউট হয়েছিল যে এটা ভেবে যে আমি কি সত্যি তাহলে কোনো প্রিপারেশন করিনি, হুম না আমি সারা বছর রং পাথে গেছি। হুম। মানে প্রথম যেটা এসেছে সেটা হচ্ছে আমি কি ঠিক পাথ ফলো করিনি, কারণ আমি খুব হার্ডওয়ার্ক করেছিলাম, একদম। কিন্তু পাথ ফলো করার জন্য না করার জন্য কি আমার আজকে এরকম অবস্থা হয়েছে। হুম তো আমি সেটা কোনো মতেই ক্র্যাক করতে পারছিলাম না, তো আমি ভাবলাম অত ভেবে লাভ নেই, কারণ হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে। হুম আর হাতে মাত্র আছে দুটো, মানে 2টা মাস। হুম এপ্রিল অ্যাটেম্পটাই নেক্সট, নেক্সট তোর দিতে পারবি যে হুম হুম যে ইমেন্স। হুম। তো খুবই ডিমোটিভেট ফিল করেছিলাম, কিন্তু এমন নয় যে গিভ আপ করে দিয়েছিলাম, কারণ আর রাস্তা নেই আমার কাছে। ডু এবারে অর যদি ডাই আমি সিচুয়েশন। ওখান থেকে ছেড়ে দিতাম, হ্যাঁ একদম একদম, কারণ ওখান থেকে যদি আমি বেরিয়ে যেতাম তাহলে হয় আমাকে প্লেন কোনো জেনারেল লাইনে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়তে হতো, কি কারণ আমি এটা কোনোদিন করতাম না যে আমি মানে প্রাইভেট কলেজে বিটেক করতে যেতাম না কোনোদিন। প্রাইভেট কলেজে আমি সিএসটি পেলেও, মানে কম্পিউটার সায়েন্স পেলেও আমি বিটেক করতে যেতাম না। এটা আমি প্রথম দিন থেকে, প্রিপারেশনের প্রথম দিন থেকে আমি এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম যে প্রাইভেট বলে কোনো শব্দই নেই। আর কলেজেস লাইক তো বিআইটি, বিট, সেগুলো এক তো ক্র্যাক করাটাও খুব মুশকিল, এগুলো সিএস। আর হুম দ্বিতীয়ত অনেক বেশি হুম। ফিজ নেয়। আর সেটা আজকে একটা মিডিল ক্লাস অনেক ফ্যামিলির বেশি। পক্ষে অ্যাফোর্ড করাটা খুবই একটা মুশকিল। আর হুম তো তুই যেরকম তুই আমাকে বলেছিস তোর হুম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বা তুই আমারটাও জানিস, হুম। তো এইসব ক্ষেত্রে এটা মানে এত টাকা এফোর্ড করা, মানে অ্যাফোর্ড করা আর একটা লোনের চাপ নিয়ে নেওয়াটা একটা অনেক বড় ব্যাপার না? যে আমার মাথার উপর লোন আছে, একদম আমি আজকে একদম। যখন জব পাবো, যেই স্যালারিটা পাবো সেখান থেকে আমার একটা অ্যামাউন্ট লোনে চলে যাবে, তাহলে আমার নিজে আর লাইফটা কি হুম থাকলো? মানে আমার তো এটাই মাইন্ডসেট থাকতো যখন আমাকে কেউ বলতো যে লোন নিয়ে প্রাইভেট কলেজে পড়ে নিবি। তো মানে, হুম। তো ওটাই, হ্যাঁ বল। একদম পসিবল পসিবল থাকেনি। তো সেই সময় মানে জানুয়ারি, আমাদের রেজাল্ট বেরিয়েছিল ফেব্রুয়ারিতে। হুম তো ফেব্রুয়ারির 11 তারিখ, ফেব্রুয়ারি 11 না 12 তারিখ মোস্ট প্রবাবলি। হুম তো সেইখানে দাঁড়িয়ে আমার 89 পার্সেন্টাইল এসেছিল, তো খুবই ডিমোটিভেট ফিল হয়েছিল। মানে এমন, মানে চোখ দিকে জল বেরোচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই আমার হাতে। আমি আমি হচ্ছে ক্যালকুলেটরে ক্যালকুলেট করছি, মানে হয় না র্যাঙ্ক ক্যালকুলেটর হয় না, হুম হুম সেখানে আমি র্যাঙ্ক ক্যালকুলেট করছি, দেখাচ্ছে 2 লাখ র্যাঙ্ক। তারপরে র্যাঙ্ক ক্যালকুলেটর থেকে কলেজ প্রেডিকশনে যাচ্ছি, কলেজ, মানে কলেজ তো কোনো হচ্ছেই না, কোনো কলেজ হচ্ছে না। এমনকি মাইনিং, আরো তার সিভিল, কোনো কিচ্ছু হচ্ছে না, হুম। কোনো এনআইটির কোনো কিচ্ছু হচ্ছে না। তো আমি খুবই ডিমোটিভেট ফিল করি, কিন্তু কি আর করা যাবে, আরেকটা অ্যাটেম্প তো হাতে ছিল। ঘরের লোকও, মা বিশেষ করে, মা বাবা বিশেষ করে খুবই বোঝালো যে আরেকটা অ্যাটেম্প আছে, যা হবে দেখা যাবে।
তুই ভালো করে পড়ে দে। তো তখন আমি একজন বন্ধুর সঙ্গে, আমি নাম নেব না, তো বন্ধুর সাথে পরামর্শ করলাম যে কি করা যেতে পারে। এখন তো মানে তার কিন্তু এসেছিল 98.3, কিন্তু হ্যাঁ, আমার ছিল সেখানে 89 পয়েন্ট। হুম। তো আমি বললাম কি করবি তুই এখন? সে বললো যে, দেখ আমার 98.3 এসেছে, কিন্তু আমি এখন অ্যাডভান্সের প্রিপারেশন করতে পারবো না, কারণ ওটা 99 নয়। সুতরাং আমি ভালো ব্রাঞ্চে পেয়ে যাবো তার কোনো মানে নেই। তাহলে আমাকে যেই মেন্সের জন্য ফোকাস করতে হবে। আমি বলছি ভাই আমার তো 89 পার্সেন্টাইল এসেছে, আমি কি করবো? বলছে তোর তো হাতে একটাই অপশন আছে, তোর তো যে অ্যাডভান্সের দিকে ভাবার চলবেও না এখন। সেই। তোকে যেই মেন্সে ফুল ফোকাস করতে হবে, কারণ তুই যদি না 95 to 96 এর কাছাকাছি নাম্বার আসে, তুই কলেজ পাবি না, কোনো ভালো কলেজ পাবি না। হুম। তো টিয়ার 1 কোনো কলেজ পাবি না। তো আমি দেখলাম ঠিক, কথাটা ঠিক। আমি পুরো আবার ফিরে গেলাম যেই মেন্সের প্রিপারেশনে। একদম সকাল থেকে সন্ধ্যা কোনো থিওরি নয়, শুধু কোশ্চেন প্র্যাকটিস, অনলি কোশ্চেন প্র্যাকটিস। একটাই ট্যাগলাইন হয়ে গেছিল, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে আর ঘুমোতে হবে, ব্যাস। খাও দাও, কোশ্চেন প্র্যাকটিস করো, ঘুমো। তো আর রিভিশন তো প্র্যাকটিস করলেই যেটা হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। তো সেরকমই পুরো করে গিয়েছিলাম এক্সাম। আর লাক যেটা বলে না, সেকেন্ড অ্যাটেম্পটে, এপ্রিল অ্যাটেম্প, আমার বাড়ির কাছেই পড়েছিল, হুম। বাড়ির কাছে। হুম। আর যেই বন্ধুটা 98 পার্সেন্টাইল এসেছিল, হুম। তো আমি নাম বলছি তার, প্রিয়ব্রত। হুম। তার 98 পার্সেন্টাইল এসেছিল, সেও আমার সঙ্গে একসাথেই পরীক্ষা দিতে গেছিল আমাদের, সম্ভবত, হ্যাঁ। সেকেন্ড শিফট ছিল 8 তারিখ এপ্রিলের। 8 এপ্রিল হ্যাঁ, শিফট 8 তারিখ। 2 ছিল তোদের, ইয়েস। শিফট 2, হ্যাঁ। হ্যাঁ। তো সেই সেই শিফটে আমরা দুজন মিলে গিয়েছিলাম। তো একটা মানে মনোবল ছিল, যেটা যে আমার সাথে আমার বন্ধু পরীক্ষা দিতে যাচ্ছে, হাসি ঠাট্টা গল্প গুজব করতে করতে যাচ্ছি, তো ফ্রি, মানে একটা ফিল ফ্রি যেটা বলা হয়। হুম। তো পরীক্ষা দিয়ে এলাম। তো ভালো রে, মানে আমার পরীক্ষা দেওয়ার সাথে সাথেই মনে হয়েছিল যে না, এটা এবারে স্কোর হবে, এবারে 150, মানে 140-র উপরে যাবে স্কোর আমার। আর একটা কথা বলে রাখি, যে আমি যত মক টেস্ট দিয়েছি কোনোদিন আমার 140+ আসেনি, কোনোদিন না। 120 to 130-র মধ্যে, কোনো কোনো দিন তো আবার 100-এর নিচেও আসতো, সেটা তো হ্যাঁ, জানিস জানি, তুই। হ্যাঁ, হ্যাঁ। 100-এর নিচেও আসতো। হুম। তো আমরা যেটা টেস্ট সিরিজ ফলো করেছিলাম সেটা হচ্ছে ম্যাথনগোর, ম্যাথন গো, ইয়েস। ম্যাথনগোর টেস্ট সিরিজ। হুম। তো তো তুই মোটামুটি কটা সেইখান মক থেকে টেস্ট আমি দিয়েছিলি এই মাঝখানের টাইমটাতে? মাঝখানের টাইমে আমি 7টা মক টেস্ট দিয়েছিলাম, 7টা মক টেস্ট। 7খানা। হ্যাঁ, তারপর কন্টিনিউ। হুম। তো তারপরে আমি এক্সাম মানে ডে এর দিনে এক্সাম দেওয়ার পরে বেরিয়ে আমার মনে হয়েছিল যে না, এবারে পরীক্ষা খুবই ভালো হয়েছে, আর পরীক্ষা মানে পার্সেন্টাইলও 96-এর কাছাকাছি আসবেই আসবে। তো সেটাই ভরসা নিয়েছিলাম। আহ, যখন রেজাল্ট বেরোলো তখন একটা জিনিস লক্ষ্য করা গেছে যে, যে আমার বন্ধু 98 পার্সেন্টাইল এসেছিল, সেই শিফটে তার এসে 95.9, 95.3 কি 8-এর কাছাকাছি, হুম। কিন্তু আমার এসে 97.5-এর কাছাকাছি। হুম। তো তো এখানেই তোর বল, সেটাও যেই একটা হয়েছে। মেন্সটা এমন একটা এক্সাম যেখানে শিফট প্রচুর ম্যাটার করে যায়। মানে দুটো তুই ডিফারেন্ট প্রচুর। শিফটের ছেলের মধ্যে কোনোদিন পার্সেন্টাইল কম্পেয়ার করে বলতে বলতে পারবি না যে এর প্রিপারেশন এর থেকে বেটার ছিল। মানে আনটিল একদম হুম, 99.9-এর কেসটা বাদ দিয়ে আমি বলছি। তোর মানে একটা অ্যাভারেজ আমি হ্যাঁ, বলবো যে 95 থেকে 98-এর মধ্যে যেই রেঞ্জে যে স্টুডেন্ট থাকে তাদের তুই যদি ডিফারেন্ট শিফটে তুলে দেখিস, তোর হয়তো মানে কাছাকাছি একই তুই নলেজ পাবি দুজনের মধ্যে, বুঝতে পারছিস? মানে এটা তো তুইও হুম, এগ্রি হুম, করবি না? কারণ আমার দেখ, আমার যে হুম, শিফট গুলো পড়লো, ফার্স্টেই পড়লো 24 jan শিফট 2, সেটাতে আমার 147 মার্কসে আমারও 95.6। ঠিক আছে? হ্যাঁ, এবার কিন্তু হ্যাঁ, পেপারটা যে যে দেখবে সেই জানে যে ওটা 200, মানে 200 মার্কসে 99 যাওয়ার মতো পেপার না। সেম আমার সাথে হলো 3rd এপ্রিল না, শিফট হ্যাঁ, 2-তে। ওটাতে আমার আমার তো দেখলাম কেমিস্ট্রি এত টাফ এসছে, টাইট্রেশনে 4টে কোয়েশ্চেন এসছে। আমি ভাবলাম হয়তো অ্যাটলিস্ট ওয়ান একদম। সেভেন্টি 180-তে যাবে 99, তো আমার ওটাতে স্কোর ছিল হুম, 154 মতো। তো আমার ওটাতে গেলো 96.1। হুম। ঠিক আছে? তো ওটাই ব্যাপার যে এখানে তোর তো শিফট প্রচুর ম্যাটার করে যায়, যেই মেন্স একটা খুব লাক বেস্ট এক্সাম। হ্যাঁ, প্রচুর লাগবে এক্সাম। যেমন আমি তোকে আরেকটা ঘটনা বলি, আমি হুম। কলেজে আসার পরে এগুলো জানতে পারি, মানে হুম। কলেজে যারা বন্ধু আছে তাদের পার্সেন্টাইল জিজ্ঞেস হুম। করার পরে, হুম। অনেকে না এমন এমন স্টুডেন্ট আছে হুম। যারা, যাদের কনসেপচুয়াল ক্লিয়ারিটি কম, হুম। কিন্তু অন্য শিফটে পড়েছে, 98 পয়েন্ট সামথিং নিয়ে চলে এসে তারা আজকে ভালো ভালো সার্কিটাল ব্রাঞ্চে আছে। বাবা। তো সেটাই আর কি। তো কি আর করা যাবে, সার্কিটাল ব্রাঞ্চ ভাই। আচ্ছা, তো এবার একটা কথা বল, আমরা পডকাস্টের একদম হুম, এন্ডের দিকে চলে এসেছি। তো এখন যারা আপকামিং, এই ধরে নে এই পডকাস্টটা আপলোড হবে আফটার যেই মেন্স রেজাল্ট,
তো তো ম্যাক্সিমাম হুম স্টুডেন্টরা এখন নিজের রেজাল্ট দেখে নিয়েছে, ঠিক আছে? তো হুম দেখে হয়তো অনেকেই তোর মতো সিচুয়েশনেই আছে, যাদের হয়তো প্রিপারেশন ভালো ছিল, তাও হয়তো 85, 84, হ্যাঁ 89 বা 91, 92% এসছে, বা এমন এসছে যেটা হয়তো তাদের আপ টু দা এক্সপেকটেশনস না। তো তাদের জন্য তুই কিছু টিপস হুম কি দিতে চাইবি, যে মানে কি বলবো? কারণ দেখ, আমি একটা জিনিস আমি ক্লিয়ার করে দিয়েছি যারা আজকে পডকাস্ট থেকে তাদেরকেও, আজকে তোমার যদি প্রিপারেশন না থেকে থাকে, তুমি চেয়েও ইমপ্রুভ করতে পারবে না। হুম ইট ইজ দ্য হার্ড রিয়ালিটি। বাট অনেকেরই থাকে যাদের হুম প্রিপারেশনটা ভালো থাকে, তারা হয়তো সারা বছর ধরে কোয়েশ্চেন সলভিং ভালো করেছে, যারা হয়তো সারা বছর ধরে মানে হার্ড ওয়ার্কটা করেছে, বাট তাও কোনো কারণে গিয়ে তাদের মার্কসটা কম বা পার্সেন্টেজটা কম এসছে। তো তাদের জন্য আজকে অঙ্কুর কিছু কথা হুম বলবে। তো বেসিক্যালি যখন রেজাল্ট বেরোবে, রেজাল্ট আউটের পরে যদি মনে হয় যে আশানুরূপ রেজাল্ট হয়নি, সেই ক্ষেত্রে বলছি আর কি। হুম। আহ, তো তোমার হয়তো প্রিপারেশন আপ টু দা মার্ক ছিল, কিন্তু কোনো কারণে এক্সাম ডে খারাপের জন্য উম, বা যে কোনো কারণে এক্সামের রেজাল্ট ভালো হয়নি, তো ডিমোটিভেট হওয়ার কিছু নেই। কারণ সেকেন্ড অ্যাটেম্প্ট মানে তোমার হাতে এখনো আছে। ফার্স্ট অ্যাটেম্প্ট জাস্ট ফ্রি হিটের মতো একটা, কিন্তু সেকেন্ড অ্যাটেম্প্ট তোমার কাছে আছে। তো ভালো করে, যেটা বলবো, থিওরি জাস্ট রিভিশন করে কোশ্চেন সলভিং এ লেগে যেতে হবে। কোশ্চেন কোশ্চেন অ্যান্ড কোশ্চেন, এটাই একমাত্র মানে ব্রহ্মাস্ত্র বলা যেতে পারে, হুম। যেখান থেকে তুমি মানে উঠে আসতে পারবে। কারণ পরীক্ষাতে আমাদেরকে কোশ্চেন সলভই করতে হবে। পরীক্ষাতে তো আমরা থিওরি রিভিশন করতে পারবো না, বা থিওরি লেকচার আমরা বুঝাতে যাবো না। তো পরীক্ষাতে যেহেতু কোশ্চেন তোমাকে করতে হবে, তাহলে কোশ্চেনের উপরই পুরোটা ফোকাস করতে হবে। তো এটাই আর কি। আর বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসে যতটা পোর্শন জেই মেন্সের ফার্স্ট অ্যাটেম্পটের আগে ছিল, মানে প্রিপেয়ার করা ছিল, ব্যাস ততটাই স্টিক টু দ্য দ্যাট স্টিক টু দ্যাট পোর্শন অনলি। তো ওই পোর্শনটার উপরেই বারবার প্র্যাকটিস করা হোক, বারবার কোশ্চেন সলভিং, নতুন নতুন কোশ্চেন হিট করা হোক, আরো কঠিন কঠিন যে অ্যাডভান্স লেভেলের কোশ্চেনও হিট করা হোক, শুধুমাত্র কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য। আর বেশি মানে সমস্ত পিওয়াই কিউ যতগুলো মানে 10 বছর কিংবা 15 বছরের এনাফ, 10-15 বছরের পিওয়াই কিউ করা হোক, ওটা বেটার হবে। বাট যেই ম্যাথসের মেন্স এর একটা ক্ষেত্রে আমি বলবো, যেই মেন্স এর লাস্ট 5 বছরেই তো প্রচুর পিওয়াই কিউ আছে, অলমোস্ট পার চ্যাপ্টার 2000 2500 করে কোয়েশ্চেন, হুম হুম ওগুলোকেও হুম করলে হুম এনাফ। আর কেউ যদি যেই অ্যাডভান্স হয় বলে, গেস লাস্ট 15 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ, লাস্ট 15 ইয়ার কোশ্চেন পেপার সলভ করুক। তো আহ, মানে এমনটা নয় যে কোশ্চেন সলভিং করতে গেছে হুম। কিন্তু দেখছে যে এই কোশ্চেনটা নতুন এসেছে, এটা তার দ্বারা হচ্ছে না, তো সেইখানে ডিমোটিভেট হওয়ার কিছু নাই। কারণ তোমার কাছে এখনো 2টো মাস আছে, তুমি শিখে নাও জিনিসগুলোকে, একদম। জিনিসটাকে শিখে নাও, অ্যাডাপ্ট করো, যাতে পরীক্ষার হলে সেটা পড়ে চলে এলে সেটাকে ছেড়ে না আসতে হয়। সেটা তো 4 নম্বর কিন্তু নিয়ে আসতে হবে। মানে এমন কোনো কথা নেই যে তুমি আজ থেকে শুরু করলে তুমি মানে হেরে যাবে আর কি, টাইম চলে গেছে, তুমি লেট শুরু করছো, এমনটাও নয়। তুমি আজ থেকে শুরু করলে মানে আজকে ডে 1, তো হবে, তোমার হবে। কিন্তু এমনটা না যে তুমি প্রিপারেশন সারা বছর করোনি, তুমি আজকেই জাস্ট প্রথম বই খুলে বসলে, লেকচার শুরু করলে, দিয়ে তুমি ভাবছো যে আমি এপ্রিল অ্যাটেম্প ক্র্যাক করে দেবো 99, 97। তো ভাই এটা হবে না, এটা পুরো একদম ডে ড্রিমিং হচ্ছে। এটা হুম। একদম সম্ভব নয়। প্রিপারেশন থাকতে হবে, সারা বছর পড়তে হবে, তবেই সেখান থেকে কাম ব্যাক করা যাবে, নচেত একদম নয়। আমার অনেক বন্ধুরা ছিল যারা প্রিপারেশন সারা বছর এক ফোঁটাও করেনি, তারা মানে ফার্স্ট অ্যাটেম্পটের পরে প্রিপারেশন শুরু করেছে, তো তাদের স্বাভাবিকলি হয়নি। স্বাভাবিকলি হতে পারে না, কি করে হবে এত ফার্স্ট সিলেবাস 2 বছরের? সেটা হবে না। তো তাই আর কি, মানে ম্যাক্সিমাম ফোকাস কোশ্চেন সলভিং এর উপর করতে হবে। দিনে টার্গেট বানাতে হবে যে ফিজিক্সের 100টা, কেমিস্ট্রির 100টার মতো কোশ্চেন, আর ম্যাথসের হার্ডলি 50 থেকে 60টা কোশ্চেন যেমন করা যেতে পারে। তো এই যে এটা হচ্ছে বেয়ার মিনিমাম, এটা তো কিছুই না, এটা হুম। বেয়ার মিনিমাম। হুম। কারো হয়তো মানে এই এই যে মিনিমামটা, সেটা কারো ম্যাক্সিমাম, এরকমটা হতে পারে। তো সেটাই আর কি। তো টোটাল টার্গেট 300টা কোশ্চেনের একদিনে রাখতে হবে, এমনি মানে কোশ্চেন সলভিং করতে হবে প্রচুর। আর এই টাইমে আমি তো একদম বলবো না যে কোনো রেফারেন্স বই ফলো করতে, কারণ এই টাইমে রেফারেন্স বই ফলো করলে প্রচুর মানে হেজি হয়ে যায় জিনিসটা। স্টিক টু পিওয়াইকিউ। আর মোহিত গোয়েঙ্কা স্যার আমাদের টাইমে হচ্ছে তো ইয়ে দিয়ে দিয়েছিল না, ও একটা পিডিএফ শেয়ার করেছিল কোশ্চেন টপ ফিজিক্সের, 1000 পিওয়াই কিউস। টপ টপ 1000 পিওয়াইকিউ। সেরকম স্যার আবার হয়তো শেয়ার করবে, তো সেই সব পিওয়াইকিউ করে যেতে হবে। আর স্যারের সলভিং প্রসেস যদি
মানে দেখা হয় তাহলে সেটা খুব এফেক্টিভ হবে পরীক্ষাতে। কারণ আমার এখনো মনে আছে আমি যখন ফিজিক্স এর কোশ্চেন সলভ করছিলাম না পরীক্ষার হলে বসে, আমার হুম। এই মানে স্যার কোন কথাগুলো বলেছে এক একটা কোশ্চেন সলভের পেছনে, একদম। যে এই কোশ্চেনটা এমন করে সলভ করতে হবে, সেই কথাগুলো পর্যন্ত আমার মনে পড়ছিল যে এটা এরকম করে বলেছে। অর্গানিকের ক্ষেত্রেও সেম, অঙ্কুশ স্যার কেমন করে রিয়াকশন মেকানিজম বলেছে সেই মেকানিজমটাও আমার মনে আসছিল তখন, তার জন্যই আমার ফিজিক্স কেমিস্ট্রিতে প্রচুর পার্সেন্টাইল এসেছিল। একদম। তো সেটাই। হ্যাঁ। আর ম্যাথসকে একদম হালকা করে দিলে হবে না। ম্যাথসই এমন একটা জিনিস যেটা আমাদেরকে মানে রেসে এগিয়ে নিয়ে যাবে। কেমিস্ট্রি আমাদেরকে রেসে নিয়ে আসবে, ফিজিক্স জাস্ট একটু সাপোর্ট করবে, কিন্তু ম্যাথস সেটা হচ্ছে র্যাঙ্ক ডিফাইন করে। তো ম্যাথসকে কোনো মতেই হালকা করা চলবে না, যে এটা ভেবে নিচ্ছে যে ম্যাথস করে কি হবে, আমি আর ম্যাথসে পারছি না। হ্যাঁ ঠিক আছে, পারছো না তো সব করার তো দরকার নেই, 9টা থেকে 10টা কোশ্চেন টার্গেট করতে হবে, তাহলে 36 40 মার্কস হয়ে যাবে। তো সেখানে ম্যাথসে আরামসে 97 to 98 পার্সেন্টাইল হয়ে যাবে আর আরামসে। তো ম্যাথসে 10 কোশ্চেন, ফিজিক্স কেমিস্ট্রিতে 20 20 কোশ্চেন তো টার্গেট রাখতেই হবে, না নাহলে কিন্তু হবে না। আর অ্যাকিউরেট মানে যাতে হয়, অ্যাকিউরেসি যাতে 100% অ্যাকিউরেসি থাকে সেরকম, কারণ ভুল করে দিলে সেইখানে প্রচুর মার্কস চলে যাবে, প্রচুর আউট অফ লিগ হয়ে যাবে তখন একদম, আরো খারাপ অবস্থা হয়ে যাবে। আচ্ছা, তো পডকাস্ট আমরা এখানে শেষ করবো, কিন্তু তার আগে স্টুডেন্টদের মোটিভেশনের জন্য আমি একটা জিনিস তোকে জানতে চাইবো, যে এই যে আজকে এত হুম। খাটলি, আজকে একটা ভালো একটা এনআইটি তে পড়ছিস তুই, তো সেই হুম। যে, তো এত যে খাটলি, এটা কি ওয়ার্থ ইট লাগছে এই পয়েন্টে? ভাই সত্যি ওয়ার্থ ইট, টোটালি ওয়ার্থ ইট। আমি দেখাচ্ছি এখানে, এই যে এটা আমার ডিপার্টমেন্টাল হুডি, হ্যাঁ। মানে ডিপার্টমেন্ট সোসাইটি অফ স্টুডেন্ট মেটালার্জিস্ট এর হুডি। এটা আচ্ছা। যখন পরি না একটা প্রাউড ফিল হয়, বাড়ি যখন যায় একটা প্রাউড ফিল হয়। হ্যাঁ হতে পারে আজ কোনো মানে অন্য ক্যান্ডিডেটের দাঁড়িয়ে এটা মনে হতে পারে যে এনআইটি তে মেটালার্জি, হ্যাঁ ভাই ঠিক আছে তো কি আর আছে, এনআইটি তে মেটালার্জি টিয়ার 1 কলেজ আছে, অসুবিধাটা কোথায়? তো খুবই প্রাউড ফিল হয় এখন। কিন্তু আমাকে যদি ফার্স্ট অ্যাটেম্পটের পর দাঁড়িয়ে কেউ বলতো যে এনআইটি তুই পেয়ে যাবি, তো কোনো মতেই বিশ্বাস করতাম না, তখন মনে হতো এআই হ্যাঁ এ। একদম একদম। তো হুম। অ্যাগেন আমরা এখানেই আমাদের পডকাস্টটাকে এন্ড করতে চাইবো। তো হুম। মোস্টলি যারা আজকে পড়াশোনা করছো বা আরো মানে আগে করবে, তাদেরকে বেস্ট অফ লাক। যেমন অঙ্কুর হুম। বললো, আজকে আমিও বলছি, আমি আজকে জেইউতে পড়ছি। তো ওভারঅল দিস হার্ড ওয়ার্ক উইল বি ওয়ার্থ ইট ওয়ান ডে। ঠিক আছে, এমন না যে এখন হার্ড ওয়ার্ক করছো পরে গিয়ে মনে হবে যে কেন করলাম। সবকিছুই ওয়ার্থ ইট হুম। হবে। সবসময় মাথায় রাখবে যে একটা রেসপেক্টের ব্যাপার থাকে আজকে। মানে একটা জিনিস আমি অ্যাচিভ করেছি আর একটা জিনিসকে আমাকে হাতে তুলে দিয়ে দেওয়া হয়েছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আজকে আমি হুম। একটা, আজকে অঙ্কুর যেমন মেটালার্জি নিয়ে পড়ছে, ঠিক আছে, আজকে অঙ্কুর কিন্তু জায়গাটা অ্যাচিভ করেছে, ওর হাতে কিন্তু ওর বাবা বা ওর কেউ মানে তুলে ধরে কম্পিউটার সায়েন্স দিয়ে দেয়নি। ও আজকে মেটালার্জি পড়লেও আজকে মেটালার্জিটাকে অ্যাচিভ করেছে বলেই মেটালার্জি পড়ছে। আমি আজকে কেমিক্যাল হুম। ইঞ্জিনিয়ারিংটাকে অ্যাচিভ করেছি বলেই আমি এটা পড়ছি ইউ থেকে। ঠিক আছে। একদম। তো নিজের অ্যাচিভ করা একটা মানে জায়গায় গিয়ে পড়াশোনা করাটা, এটা একটা ফিলিং আলাদা, এটা হয়তো মানে কোনো টাকা দিয়ে কেনা যাবে না। নিজের ওপর যে প্রাউড হুম। ফিল করাটা, নিজের একটা সেলফ কনফিডেন্স বাড়াটা, নিজের একটা সেলফ এস্টিম বাড়াটা, নিজের অ্যারাউন্ড এমন মানুষদেরকে দেখা যারা আজকে নিজের মানে তোমার মতোই হার্ড ওয়ার্ক করে এসে, যারা আজকে মানে ইন্টেলিজেন্ট, যাদের আজকে মানে কি বলবো, একটা প্যাশন আছে, একটা অ্যাম্বিশন আছে, এইসব মানে একটা কলেজ শুধু প্লেসমেন্ট দিয়ে হয় না। একটা কলেজ মানে একটা পুরো এনভায়রনমেন্ট, একটা মানে একটা ভালো একদম। কলেজ মানে একটা পুরো স্টুডেন্টদের একটা গ্রুপ, একটা স্টুডেন্টদের একটা পুরো মানে কি বলবো, একটা ইউনিয়ন টাইপের, যে মানে যেখানে তুমি গ্রো করতে পারবে, যেখানে তুমি নিজের আইডিয়াস রাখতে পারবে। তো ঠিক আছে, এখানেই আমরা এন্ড করবো। সবাইকে এখন অব্দি যারা ভিডিওটাকে দেখলে, থ্যাংকস লট। তোমাদের যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, আর কমেন্ট করে জানিও হুম। কিরকম লাগলো। সাবস্ক্রাইব করো, এটা আমি বলবো না, ঠিক আছে, কারণ দরকার করার দরকার নেই। তো ব্যাস, বাই। আর তো অঙ্কুরের তরফ থেকেও বাই। থ্যাংক ইউ।